আবু সাঈদ হত্যা মামলায় 2 আসামির ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। বর্ষবরণ ঘিরে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা উৎসবের রঙিন আয়োজনে গড়ে উঠছে বিভিন্ন মোটিভ, শিক্ষার্থী ও শিক্ষকের সরব অংশগ্রহণ। লালমনিরহাটে নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি সাবেক এমপি রুমিকে গ্রেফতার করেছে ডিবি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে কমল তেলের দাম, তবু স্বস্তি নেই বাজারে। সরবরাহ সংকট ও কারিগরি জটিলতায় জ্বালানির দাম কমতে লাগবে দীর্ঘ সময়। এবং সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি, জরুরি বৈঠক, দ্রুত মাঠে গড়ানোর প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই রায় ঘোষণা করা হয়। অন্য 2 বিচারক হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। দুপুর 12:15টায় রায় পড়া শুরু হয়। মামলার 30 আসামির মধ্যে গ্রেফতার হওয়া 6 জনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার এবং গাজী এমএইচ তামিম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গনি টিটো, আজিজুর রহমান দুলু এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাত মিয়া। চিফ প্রসিকিউটর আশাবাদ ব্যক্ত করে বলেন, তদন্তের সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আশা করা হচ্ছে আসামিরা দায়ী সাব্যস্ত হবেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2024 সালের 16 জুলাই নিহত আবু সাঈদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এখন চলছে সৃষ্টির ব্যস্ততা। বর্ষবরণকে ঘিরে গড়ে উঠছে নানান রঙিন মোটিভ, লোকজ ঐতিহ্য, প্রতিবাদ আর আনন্দ, সব মিলিয়ে এবারের আয়োজন পাচ্ছে ভিন্ন মাত্রা। শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠছে আরও প্রাণবন্ত। পহেলা বৈশাখে বরণ করতে প্রস্তুত পুরো ক্যাম্পাস। বিস্তারিত আব্দুল্লাহ আল কাউসারের রিপোর্টে। তো কেউ রং করছেন, ঢাবির চারুকলা প্রাঙ্গণে যেন সৃষ্টির উৎসব। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, দিনভর চলছে বৈশাখের আমন্ত্রণে মোটিভ নির্মাণের কর্মযজ্ঞ। এত আয়োজন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে। উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পহেলা বৈশাখকে রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা এখন চারুকলায়। শোভাযাত্রায় বহন করা বিভিন্ন শৈল্পিক কাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। 1433 বঙ্গাব্দ বরণে গড়ে উঠছে নানা আকৃতির 5টি মোটিভ। এবারে শোভাযাত্রার স্থান পেয়েছে মোরগ, হাতি আর সুখের পায়রা। আর বাইরেও টেপা পুতুলের পাশাপাশি বাউলদের উপর হামলার প্রতিবাদে নতুন করে যুক্ত করা হয়েছে একতারাও। আমরা যারা ফার্স্ট ইয়ার থেকে একদম সিনিয়র 71তম ব্যাচ পর্যন্ত সবাই আমরা আনন্দের সহিত কাজ করছি। আর বৈশাখে যা যা থাকে, বাংলার যে মোটিভগুলো, বাংলার ঐতিহ্য, সেগুলোকে ধরেই কাজ করা হচ্ছে। আসলে ভালো লাগছে, অনেক কিছু নতুন, প্রথমবার ট্রাই করছি। বাট এই নতুনের মধ্যে একটা ভালো লাগছে, কারণ যে শিখতে পারছি, একটা অংশ হতে পারছি বৈশাখের। চারুকলা শিক্ষক শিক্ষার্থীরা জানান, এবারের আয়োজনেও গুরুত্ব পাচ্ছে লোকজ ঐতিহ্য, পরিবেশ সচেতনতা এবং সামাজিক বার্তাভিত্তিক শিল্পকর্ম। শোভাযাত্রার পাশাপাশি থাকছে আলপনা, অঙ্কন, সাংস্কৃতিক পরিবেশনা এবং উন্মুক্ত অংশগ্রহণের আয়োজন। ছবি আঁকা, সরাচিত্র, জল রং চিত্র, অ্যাক্রিলিক চিত্র, এগুলি এখন র্যান্ডম চলছে। এটা চলমান, এটা চলতে থাকবে। আরও কিছু মাটির কাজ আসবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ থাকবে মেলায়। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমিকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। তিনি নাশকতা, হত্যা, চাঁদাবাজি এবং দাঙ্গা সহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাত ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সফুরা বেগম রুমি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুঁটামারা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংরক্ষিত নারী আসন 2 থেকে সংসদ সদস্য ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গুরুতর একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী কোতোয়ালি থানার হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা মামলা। 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শেরপুর 3 আসনে সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি, যদিও নারীদের ভোট দেওয়ার গতি বেশ ধীর। আঙুলের ছাপ মেলাতেও সময় বেশি লাগছে। এসব কারণে ভোটের হার কম হতে পারে বলে দায়িত্বে থাকা কর্মকর্তারা ধারণা করছেন। বৃহস্পতিবার সকাল 10টায় জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এখন পর্যন্ত 11.3% ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে পুলিশের বডি অন ক্যামেরা। জেলা নির্বাচন অফিসার তথ্য মতে, আসনটিতে নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত ও 11 দল সমর্থিত প্রার্থী প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর 8টি মোবাইল টিম, 16 প্লাটুন বিজিবি, র্যাবের 14টি টিম এবং পুলিশের প্রায় 1150 সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় বিজিবি, বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বুধবার রাত 9টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে 7 থেকে 8 জন বাংলাদেশি নাগরিক সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করেন। টহলরত বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি চালান। পরে ধস্তাধস্তির ঘটনায় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নিহত হন। সাতগ্রাম এলাকায় অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রোটেস্ট নোটও প্রদান করা হয়। বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন, নিহত ব্যক্তি চিহ্নিত চোরাকারবারি ছিলেন এবং আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন। মরদেহ ভারতের মাথাভাঙা থানা পুলিশ হস্তান্তর করে পাটগ্রাম থানা পুলিশের কাছে। পরবর্তীতে নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহ পৌঁছে দেওয়া হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চল্লিশ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আনুষ্ঠানিক আলোচনা আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়ার কথা।
ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে কমে $92 নেমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের কাছে জ্বালানির দাম স্বাভাবিক পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। যুদ্ধকালে এই জলপথ বন্ধ থাকায় সরবরাহ ব্যাহত হয়েছিল। তেলবাহী ট্যাঙ্কারগুলো মধ্যপ্রাচ্য থেকে দূরে ছড়িয়ে গেছে, যা ফের স্বাভাবিক অবস্থায় আসতে কয়েক সপ্তাহ সময় নেবে। নিরাপত্তার শঙ্কা এবং সংক্ষিপ্ত সময়ের যুদ্ধবিরতি বড় বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। এছাড়া দীর্ঘ সময় সরবরাহ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অনেক তেলকূপ বন্ধ হয়েছিল। আবার চালু করা, রিফাইনারি সচল করা এবং যুদ্ধকালে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করার সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এর প্রভাব শুধু জ্বালানিতে নয়, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে পড়বে, যা 2026 থেকে 2027 পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্ববাজার দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, তাই জনসাধারণকে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরান কি সত্যি পরাশক্তি হয়ে উঠছে, নাকি এটি কেবল টিকে থাকার এক অনমনীয় লড়াই? এই প্রশ্ন এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে। শক্তিধর দেশগুলোর চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রেখে তারা নতুন করে নজর কাটছে। সামরিক, কৌশলগত ও রাজনৈতিক বাস্তবতায় ইরান যে উপেক্ষণীয় নয়, সেটি বারবার প্রমাণিত হচ্ছে। তবে পরাশক্তি হয়ে ওঠার পথ এখনো দীর্ঘ ও জটিল। তাই এই লড়াইয়ের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 40 দিন আগেও যা পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল, আজ সেটাই বাস্তব হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে সবচেয়ে আধুনিক গোয়েন্দা নেটওয়ার্কের চাপ সামলে একটি দেশ মাথা নত করেনি। তাই এখন সবার মুখে একটাই প্রশ্ন, ইরান কি নতুন পরাশক্তি হয়ে উঠছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে ইরান শুধু টিকে থাকেনি, বরং দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা ধুরন্ধর গোয়েন্দা তৎপরতা মোকাবেলা করেছে, রক্তাক্ত হয়েছে, শীর্ষ নেতৃত্বের বড় অংশ হারিয়েছে, তবুও ভেঙে পড়েনি। বরং প্রতিটি ধাক্কার পর আরও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং লড়াই চালিয়ে গেছে। রাজনীতি, জোট বা প্রোপাগান্ডা সবকিছু একপাশে সরিয়ে রেখে যদি বাস্তবতার দিকে তাকানো হয়, তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এমন একটি রাষ্ট্র যা সহজে মাথা নত করে না। এটি কৌশল হতে পারে, টিকে থাকা লড়াই হতে পারে, কিংবা একরোখা মনোভাব, কিন্তু এটিকে উপেক্ষা করা যায় না। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সঙ্গে টক্কর দিচ্ছে, যা সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। সাধারণত এমন পরিস্থিতিতে অনেক দেশ আপোষের পথ বেছে নেয়, কিন্তু ইরান সেই পথে হাঁটেনি। তারা সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। একইভাবে ইসরায়েলের মতো আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রের বিরুদ্ধেও ইরান নিয়মিত চাপ সহ্য করে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। এটি শুধুমাত্র প্রতীকী প্রতিরোধ নয়, বরং দীর্ঘমেয়াদী একটি সক্রিয় সংঘাত, যেখানে ইরান নিজেদের উপস্থিতি জোরালোভাবে ধরে রেখেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় ইরানের পেছনে কোনো শক্তিশালী নিরাপত্তা জোট বা সরাসরি সামরিক সহায়তা নেই। চীন বা রাশিয়ার মতো বড় শক্তিগুলোর প্রত্যক্ষ সহায়তা ছাড়াই তারা এগিয়ে যাচ্ছে। এটি একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তেমনি সাহসিকতারও পরিচয়। হামলা, অবকাঠামোগত ক্ষতি কিংবা শীর্ষ নেতৃত্ব হারানোর মতো বড় বড় ধাক্কা সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় সামরিক কাঠামো ভেঙে পড়েনি, বরং প্রতিবারই তারা নিজেদের পুনর্গঠিত করেছে এবং নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। এই ধরনের স্থিতিস্থাপকতা সহজে গড়ে ওঠে না। ফলে ইরান এখনই পরাশক্তি এমন দাবি নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় ক্রমেই স্পষ্ট হচ্ছে, বৈশ্বিক শক্তির ভারসাম্যে দেশটির প্রভাব দ্রুত বাড়ছে। আর সেই কারণেই বিশ্বের রাজনীতিতে ইরানকে আর আগের মতো করে দেখার সুযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগ দ্রুত আয়োজন করতে চায়। মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, ক্লাবগুলোর সঙ্গে বসে দ্রুতই দল বদল ও খেলার সূচি চূড়ান্ত করা হবে। গত 6 মাস ধরে নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগে বিসিবির আগের কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেয়নি 39টি ক্লাব। প্রথম ও দ্বিতীয় বিভাগ দমনাত্মক হলেও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনের পর আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং তামিমকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মিটিংয়ে লিগ আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। সিসিডিএম সূত্র জানায়, আজ সন্ধ্যা 6:30টায় প্রিমিয়ার লিগের মিটিং ডাকা হয়েছে। তামিম ইকবাল বলেছেন, মাঠ নিয়ে কিছু শঙ্কা থাকলেও প্রয়োজনে মাঠ ভাড়া নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, মিটিং শেষে দল বদল ও খেলার সূচি চূড়ান্ত করা সম্ভব হবে এবং লিগ মাঠে দ্রুত শুরু হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবু সাইদ হত্যা মামলায় 2 আসামির ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। বর্ষবরণ ঘিরে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা উৎসবের রঙিন আয়োজনে গড়ে উঠছে বিভিন্ন মোটিভ। শিক্ষার্থী ও শিক্ষকের সরব অংশগ্রহণ। লালমনিরহাটে নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি সাবেক এমপি রুমিকে গ্রেফতার করেছে ডিবি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে কমল তেলের দাম, তবু স্বস্তি নেই বাজারে। সরবরাহ সংকট ও কারিগরি জটিলতায় জ্বালানির দাম কমতে লাগবে দীর্ঘ সময়। এবং সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি, জরুরি বৈঠক, দ্রুত মাঠে গড়ানোর প্রস্তুতি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunnews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।